ওকে, সো আজকে ওয়ান ডি সিস্টেমের ফাইনাল লেকচার। এই গত এক মাসে আমরা ওয়ান ডি সিস্টেম শুরু করেছি। ফ্লোজ কাকে বলে শিখেছি, ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ফ্লো হিসেবে দেখতে শিখেছি, এবং তারপরে ডাইমেনশনস কাকে বলে বুঝেছি। দিয়ে আমরা ওয়ান ডি সিস্টেমে ঢুকে বাইফার্কেশনস পড়েছি। বাইফার্কেশনের ডিফারেন্ট টাইপস দেখেছি। বাইফার্কেশনেরও চেঞ্জ হতে পারে, সাডেন ক্যাটাস্ট্রফি থিওরি অ্যান্ড অল। বেশ কিছু এক্সাম্পলস দেখেছি, পপুলেশন ডাইনামিক্স, লেজার, ম্যাগনেটিজম, আউটব্রেকস, অনেক কিছু এরকম দেখে we have learned a lot about flows on a line, and then we went on to learn about flows on a circle. সেই ব্যাপারটা, এই ফ্লোজ অন আ সার্কেলটা আমি আজকে শেষ করব, এবং সেটা দিয়ে ওয়ান ডি সিস্টেম শেষ হবে, এবং নেক্সট ক্লাস থেকে আমরা টু ডি সিস্টেম স্টার্ট করব। সো বেসিক্যালি যেহেতু ওয়ান ডি সিস্টেম আজকে শেষ হবে, তাই আমি ভাবছিলাম দু একটা ইন্টারেস্টিং টিপস দেওয়া উচিত, যেটা ওয়ান ডি সিস্টেমের আমি যে অ্যাপটা শেয়ার করেছি, গ্রাফিং অ্যাপটা, সেই অ্যাপটাতে ওয়ান ডি সিস্টেমের বাইফার্কেশন ডায়াগ্রামস আঁকার একটু সুবিধা হতে পারে আমি যদি কিছু টিপস দিই। তো আমি সেই দু একটা টিপস ভাবছিলাম আজকে একটু শেয়ার করিনি। এরপরে টু ডি আসলে আরও নতুন হয়তো জিনিসপত্র বলবো, আরও নতুন অ্যাপ হয়তো দেবো। তো সেখানে আরও ইন্টারাক্টিভ জিনিসপত্র শেখা পসিবল হবে, হয়তো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কথাবার্তা বলা যাবে। ওয়ান ডিতে খুব বেশি বলার অবকাশ ছিল না, সেই জন্য আমি খুব বেসিক কিছু টিপস দিতে চাইছি। প্রথমত হচ্ছে বাইফার্কেশন ডায়াগ্রাম আঁকাটা। তোরা অলরেডি জানিস যে বাইফার্কেশন ডায়াগ্রামগুলো যখন আমরা আঁকি, আমরা এক্স অ্যাক্সিসে প্যারামিটারটা আঁকি আর ওয়াই অ্যাক্সিসে ফিক্স পয়েন্টগুলো আঁকি, আর ভার্সেস এক্স স্টার। প্রবলেমটা হচ্ছে আমাদের যখন ইকুয়েশনটা দেওয়া থাকে, আমাদের ইকুয়েশনটা থাকে এক্স ডট ইকুয়াল টু সাম এফ এক্স। ওকে, ফর এক্সাম্পল স্যাডেল নোডের ক্ষেত্রে ছিল এক্স ডট ইকুয়াল টু আর প্লাস এক্স স্কোয়ার, নর্মাল ফর্মটা। এবার এইটা থেকে আমরা যখন বাইফার্কেশন ডায়াগ্রামটা আঁকতে যাব, তখন আমাদের আর লাগবে আর এক্স স্টার লাগবে। সেটা কি করে বার করি? অবভিয়াসলি আর প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো করে এক্স স্টারগুলো বার করি, তারপরে কোন এক্স স্টারগুলো স্টেবল সেটা খুঁজে বার করি লিনিয়ার স্টেবিলিটি অ্যানালিসিস দিয়ে, মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু গ্রেটার দ্যান জিরো না লেস দ্যান জিরো সেটা দেখে বোঝার চেষ্টা করি। তারপরে আমরা জাস্ট আর ভার্সেস এক্স স্টারের গ্রাফটা প্লট করি। এবার এই পুরো কাজটা যদি প্লটারে একবারে করতে চাস, তাহলেও খুব সহজে করা যায়। সেই টিপসটাই আমি জাস্ট দিচ্ছি। সেটার উপায় হচ্ছে, এইটা হচ্ছে আমাদের করতে হবে, আর অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড এক্স স্টার অ্যালং ওয়াই অ্যাক্সিস। সো দ্যার ইজ আ ভেরি ইজি ওয়ে টু ডু দ্যাট। যেমন স্যাডেল নোডের ক্ষেত্রে আমি সিম্পলি ওই আর প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো, ওই জিনিসটাকে আমি এরমভাবে লিখতে পারি যে আরটা যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর চাই আমার, তো আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। যে ডায়াগ্রামটা হবে সেটাই আমার স্যাডেল নোডের বাইফার্কেশন ডায়াগ্রাম। সো বেসিক্যালি এটা তোরা চেক করে দেখতে পারিস, একদম প্রথম একদম যেদিনকে শিখিয়েছিলাম স্যাডেল নোড, সেখানে যে এরকম গ্রাফটা আসে। তো অবভিয়াসলি এরমভাবে তোরা প্রত্যেকটারই করতে পারিস। ট্রান্সক্রিটিক্যালের জন্য ফর্মুলা ছিল হচ্ছে আর এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। তো অবভিয়াসলি সেটার ক্ষেত্রেও আমরা করতে পারি এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল জিরো। যে গ্রাফটা আসছে সেটা দেখতেই পাচ্ছিস তোরা, ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশনের গ্রাফ এরকমই আসে। আমরা জাস্ট প্যারামিটারটাকে এক্স দিয়ে রিপ্লেস করছি আর এক্সকে ওয়াই দিয়ে রিপ্লেস করছি, যাতে আর ভার্সেস এক্সের এক্সটার এই প্লটটা আসে। এই একই কাজটা আমরা সুপার ক্রিটিক্যালের জন্য আমি দেখাচ্ছি, সাব ক্রিটিক্যালে তোরা করতে পারিস। সুপার ক্রিটিক্যালের ফর্মুলাটা হচ্ছে আর এক্স মাইনাস এক্স কিউব ইকুয়াল জিরো। সো আমি একই কাজ করেছি, এক্স ওয়াই মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু জিরো, অ্যান্ড দ্যাট ইজ গিভিং মি দ্য বাইফার্কেশন ডায়াগ্রাম ফর সুপার ক্রিটিক্যাল পিচফর্ক। এইখানে একটা জিনিস বুঝতেই পারছিস যে স্টেবিলিটি লাইনটা কিন্তু পাবি না, তোরা জাস্ট গ্রাফটা পাচ্ছিস। তো কখনো যদি গ্রাফটা প্লট করতে অসুবিধা হয়, মানে তোদের কাছে যে কোনো একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স ডট ইকুয়াল টু এফ এক্স, তো সেই এফ এক্সটার প্যারামিটারগুলোকে এক্স দিয়ে রিপ্লেস করবি এবং এক্সগুলোকে ওয়াই দিয়ে রিপ্লেস করবি, তাহলেই তোর বাইফার্কেশন ডায়াগ্রামটা পেয়ে যাবি ইকুয়াল টু জিরো ওই ফর্মে যদি লিখিস। ওকে, কিন্তু স্টেবিলিটি অ্যানালিসিসটা পাবি না, মানে কোন লাইনটা স্টেবল কোনটা আনস্টেবল সেটা হাতে কষেই দেখতে হবে। হাউএভার গ্রাফটা প্লট করতে হয়তো সুবিধা হবে, কিন্তু আমি এক্ষুনি সেটা সাজেস্ট করবো না, কারণ গ্রাফ প্লটিংটা শিখতে হবে। কিন্তু আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে, তাই প্রথম প্রথম এইভাবে প্র্যাকটিস করতে পারিস। তো আমি ভাবছিলাম এই টিপসটা দিলে হয়তো সুবিধা হবে। মেবি মোস্ট অফ ইউ হ্যাভ ইভেন ফিগার্ড ইট আউট, বাট স্টিল জাস্ট টু বি অন রেকর্ড। এই সেম ব্যাপারটাও তোরা ইমপারফেক্ট বাইফার্কেশনের ক্ষেত্রেও করতে পারিস। কিরকম করতে পারিস? ইমপারফেক্ট বাইফার্কেশন মানে হচ্ছে একটা এইচ এক্সট্রা একটা প্যারামিটার থাকবে। তাহলে তোরা এখন যদি ওই আর এর জায়গায় এক্স আর এক্স এর জায়গায় ওয়াই বসাস, তাহলে এইচটা বসাতে গেলে তোদের আরেকটা অ্যাক্সেস লাগবে, তো সেটা করাটা একটু কঠিন। সেই জন্য জিনিসটাকে ভেঙে ভেঙে ভাবতে পারিস। মানে এইচটাকে একবার পজিটিভ কনসিডার করে দেখতে পারিস। যেমন এইখানে আমি দেখিয়েছি তোদেরকে একটা ইমপারফেক্ট ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশন, এটা কিন্তু ক্লাসে আমি করাইনি, এটা এমনি এখন নতুন শেখালাম যে ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশনের মধ্যে যদি ইমপারফেকশন থাকে। তো তোরা আগের স্লাইডটাতেই দেখেছিস যে ট্রান্সক্রিটিক্যালের ক্ষেত্রে ছবিটা দাঁড়ায় হচ্ছে একটা 45 ডিগ্রি লাইন আর একটা জিরো অ্যাক্সিস বরাবর লাইন।
সেটাতে যদি আমি একটা +1 ইমপারফেকশন ঢুকিয়ে দিই, পুরো ব্যাপারটাই ঘেঁটে গিয়ে একটা দুটো হাইপারবোলা টাইপের হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং সেই হাইপারবোলার তোরা অ্যানালিসিস করে দেখতে পারিস, স্টেবিলিটি অ্যানালিসিস করে, যে এই ওপরের পার্টটা হচ্ছে স্টেবল, নিচের পার্টটা হচ্ছে আনস্টেবল। সো যদি আমার এই ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশনটার মধ্যে একটা ইমপারফেকশন চলে আসে, পজিটিভ ইমপারফেকশন, দেখা যাবে যে আমার ওই ওপরের স্টেবিলিটি লাইনটা ধরেই পুরো পার্টিকেলটা সারাক্ষণ থাকবে, নিচেরটাতে আসবেই না। আর যদি নেগেটিভ কোনো ইমপারফেকশন পড়তো, তাহলে কি হতো? ব্যাপারটা একদম অন্যরকম দেখতে হয়ে যেত। এবং এইটার ক্ষেত্রেও স্টেবিলিটি অ্যানালিসিস করলে দেখতে পাবি যে যেই লাইনটা, যেই দাগটা বাঁ দিকে 0 ঘেঁষে আছে সেটা স্টেবল লাইন, আর তারপরে যে লাইনটা ডান দিকে 45 ডিগ্রি ঘেঁষে আছে সেটা স্টেবল লাইন, যেরকম ট্রান্সক্রিটিক্যালের ক্ষেত্রে হয়। কিন্তু মাঝখানে একটা গোটা এরিয়া জুড়ে, মানে এই গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছিস মাঝখানে একটা এরিয়া জুড়ে যদি আমার প্যারামিটার চেঞ্জ হয়, তাহলে কোনো ফিক্স পয়েন্ট এক্সিস্ট করছে না। অর্থাৎ ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশনে যদি ইমপারফেকশন আসে, এটা আমি পড়াইনি ক্লাসে, আমি জাস্ট এখন পাস করছিলাম সেই হিসেবে বললাম, পাসিং কমেন্ট হিসেবে, যে পজিটিভ ক্ষেত্রে পজিটিভ ইমপারফেকশন আসলে স্টেবিলিটি এক্সিস্ট করবে। নেগেটিভ ইমপারফেকশন আসলে একটা পার্টিকুলার প্যারামিটার রেঞ্জের জন্য কোনো স্টেবিলিটি কি আনস্টেবল পয়েন্টও নেই, মানে কোনো ফিক্স পয়েন্টই নেই। মানে ওই প্যারামিটার রিজনের মধ্যে যদি আমার সিস্টেমটা কখনো চলে যায়, তাহলে সিস্টেমটা একদম ইনফিনিটিতে বেরিয়ে চলে যাবে, মানে কোনো ফিক্স পয়েন্ট নেই সিস্টেমটার। ঠিক আছে, ফ্লো ইন এ লাইন মনে কর, যে ফিক্স পয়েন্ট না থাকলে কোথায় যায়, ইনফিনিটিতে গিয়ে চলে যায়। সো সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে। তো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। এবং প্যান্ডেমিকের ক্ষেত্রে প্যান্ডেমিকের মডেলটা ইজ আ ইমপারফেক্ট ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশন। আমি যে মডেলটা এক্সাম্পল দিয়েছিলাম হোমওয়ার্কে, a মাইনাস বি ইউ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইউ, ওইটা বেসিক্যালি দেখাতে পারবি যে ওটা একটা ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশন ঘটছে, এবং ইমপারফেকশনটার জন্য প্যান্ডেমিকটা আনস্টেবল ইকুইলিব্রিয়ামে চলে যেতে পারে ফর আ পার্টিকুলার প্যারামিটার রেঞ্জ। অঙ্কটা সলভ করলেই দেখতে পাবি। সো আমার ওই জন্য মনে হলো আমার একটু ইমপারফেক্ট ট্রান্সক্রিটিক্যালটাও বলা দরকার। ক্লাসে আমি বলেছি ইমপারফেক্ট সুপার ক্রিটিক্যালটা, সো ওটাকে নতুন করে আর বলছি না, এটা ক্লাস অলরেডি বলা হয়েছে। আমি জাস্ট গ্রাফ প্লটিংটা শেখাচ্ছিলাম যে কীভাবে সুবিধা হবে। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখার আছে, যে আমরা ইমপারফেক্ট বাইফার্কেশনটা, যেটা প্রথমে বললাম, যে জেড অ্যাক্সিস বরাবরও প্যারামিটারটাকে হিসেবে দেখতে পারি, কিন্তু ওটা যদি খুব ভালো অ্যাপ না থাকে তাহলে বুঝতে সুবিধা হবে না, সেই জন্য আমি এখানে প্লট করে দেখাইনি। যেই অ্যাপগুলো 3D সারফেস আঁকা যায় ভালো করে, সেইগুলোতে করলে দেখবি যে এই ফোল্ড ক্যাটাস্ট্রফি যেটা দেখিয়েছিলাম সেইটা আসবে, এই সুপার ক্রিটিক্যাল পিচফর্কটা যদি প্লট করিস, মানে এইচটাকে জেড অ্যাক্সিস ধরে। ওকে, সো এরকম কিছু বেসিক টিপস আজকে দিলাম। এরকম অবভিয়াসলি মানে এগুলো খুবই বেসিক, মানে জাস্ট 1D-তে আর নতুন করে কিছু বলার নেই বলে এগুলো বললাম। লেট আস কন্টিনিউ উইথ আওয়ার কোর্স। ওকে, অর্থাৎ ফ্লোজ অন আ সার্কেল। আমি জাস্ট একবার রিমাইন্ড করে দিতে চাই যে ফ্লোজ অন আ সার্কেলের ক্ষেত্রে ফাংশনটার ফর্মটা হবে থিটা ডট ইকুয়াল টু এফ থিটা, এবং আমরা অ্যান্টি ক্লকওয়াইজ জিনিসটাকে কনসিডার করি। ঠিক আছে, একটা এক্সাম্পলও দিয়েছিলাম আগের দিনের লেকচার চেক করতে পারিস, থিটা ডট ইকুয়াল টু সাইন থিটা। এবং বলেছিলাম যে আমরা কিভাবে ভাবি জিনিসটাকে, আমরা শুরু করি হচ্ছে থিটা ইকুয়াল টু 0 থেকে। এবার থিটা ডট ইকুয়াল টু সাইন থিটার দুটো ফিক্সড পয়েন্ট দেখেই বোঝা যাচ্ছে, একটা হচ্ছে থিটা স্টার ইকুয়াল টু 0, একটা থিটা স্টার ইকুয়াল টু পাই। ঠিক আছে, তাহলে কোনটা স্টেবল কোনটা আনস্টেবল কি করে বুঝবো? উপায় হচ্ছে যে 0 থেকে পাইতে যেতে গেলে আমার সাইন থিটা ফাংশনটা বাড়ে, তার মানে থিটা ডট বাড়ছে, উইচ মিনস আমার অ্যারোটা 0 থেকে পাই এর দিকে হবে। সিমিলারলি পাই থেকে 0-র দিকে ফিরে আসতে গেলে, মানে পাই থেকে 2 পাইতে যেতে গেলে সাইন থিটা ফাংশনটা কমে, নেগেটিভ হবে। তার মানে থিটা ডট নেগেটিভ। থিটা ডট নেগেটিভ মানে ওখানে থিটাটা কমতে চাইবে, মানে টুয়ার্ডস নেগেটিভ যেতে চাইবে, সেই জন্য 0 থেকে নেগেটিভ গিয়ে পাই এর দিকে অ্যারোটা আছে। তো এটা আমি আগের দিন বুঝিয়েছিলাম, সেই জন্য এটা আমি আগে নতুন করে বলছি না। আর এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমার পাইটা হবে স্টেবল আর 0টা হবে আনস্টেবল। অবভিয়াসলি আমি লিনিয়ার স্টেবিলিটি অ্যানালিসিসও ইউজ করতে পারতাম, মানে এফ ড্যাশ থিটা, থিটা গ্রেটার দ্যান 0 লেস দ্যান 0 দিয়েও দেখতে পারতাম। যাকগে, এটা অ্যানালিসিস করে না বলে জাস্ট ভেক্টর ডায়াগ্রাম এঁকে বোঝার চেষ্টাটা করলে বেটার। আমরা ডাইরেক্টলি চলে যাব আজকের পার্টে। শুরু করবো আমরা ইউনিফর্ম অসিলেটর দিয়ে, which is nothing but theta dot equal to some constant। এই জিনিসটা বলার কিছু নেই, ইটস জাস্ট আ কনস্ট্যান্ট। যদি আমি এটা এক্স ডট ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট হিসেবে লিখতাম, তাহলে তোরা বুঝতেই পারছিস যে একটা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন যেত, যেটার কোনো ফিক্স পয়েন্ট নেই। ফিক্স পয়েন্ট না থাকলে কি হয়,
সেটা সারা জীবন ধরে চলতে চলতে ইনফিনিটিতে চলে যায়, রাইট? কিন্তু যেই আমি এটা অন আ সার্কেল লিখলাম, থিটা ডট ইকুয়াল টু ওমেগা এই ফর্মে, এটার মানে দাঁড়াচ্ছে যে থিটাটা সারা জীবন ঘুরতে থাকবে। ঠিক আছে? ইট ইজ সেম অ্যাজ অন আ লাইন। কিন্তু লাইনটাকে এই আগের স্লাইডটাতেই শেষে একটা লাইন ছিল। যে লাইনটাকেই আমি যদি পিরিয়ডিক্যালি ভাগ করে নিই, তাহলে লাইনটাকে গুটিয়ে একটা সার্কেল বানিয়ে নিতে পারবো। তাহলে লাইনটা ইনফিনিটি অব্দি চলা ইজ ইকুইভ্যালেন্ট টু সার্কেলটা সারা জীবন ঘোরা। ওকে? এটা জাস্ট একটা রিপ্রেজেন্টেশনের চেঞ্জ। কোনো রকম এক্সট্রা কিচ্ছু এখানে অ্যাড হচ্ছে না। এখনো ওয়ান ডাইমেনশনই আছে মোশনটা। শুধু রিপ্রেজেন্টেশনটাকে লাইন থেকে চেঞ্জ করে সার্কেলে নিয়ে এসেছি, বিকজ পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে এটা বেশি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। সো ইউনিফর্ম অসিলেটর থিটা ডট ইকুয়াল টু ওমেগা, এটার ফর্মটা কি হবে? সারা জীবন চলতেই থাকবে। ঠিক আছে? সো নো ফিক্স পয়েন্টস, এরকম হবে। নন ইউনিফর্ম অসিলেটর মানে হচ্ছে এই বাঁ দিকের ফাংশনটায় যে কোনো নন ইউনিফর্মিটি যদি চলে আসে, মানে ধর ওমেগা মাইনাস সাইন থিটা, ওমেগা প্লাস কস থিটা, এনি সাচ থিং। একটা কথা মাথায় রাখতে হবে যে আমার ডান দিকের এফ থিটা ফাংশনটা কিন্তু একটা পিরিয়ডিক ফাংশন হতে হবে। এটা আগের দিনই বলেছিলাম। না হলে কিন্তু এই অন আ সার্কেল করার কোনো মানেই হয় না। নাহলে অন আ লাইন করতে হবে। সো ওই জন্য আমি সাইন থিটা কস থিটা এগুলো বলছি যে আমার নন ইউনিফর্ম অসিলেটরের মধ্যে ওমেগার সঙ্গে মানে যাই থাক ওটা একটা পিরিয়ডিক ফাংশন হিসেবে সাবট্রাক্ট বা অ্যাডিশন এরকম কিছু একটা হতে হবে। ঠিক আছে? তো খুব সিম্পল একটা এক্সাম্পলই আমরা কনসিডার করি, থিটা ডট ইকুয়াল টু ওমেগা মাইনাস এ সাইন থিটা। ভেরি সিম্পল এক্সাম্পল হলেও এই এক্সাম্পলটা প্রচন্ড রিচ একটা এক্সাম্পল। এটাকে যদি নর্মালাইজ করি, ওমেগা বাই এ ফর্মে লিখি, বাঁ দিকে টাও বানিয়ে দিই ব্যাপারটাকে, তাহলে যেটা দাঁড়াবে সেটা এই সিম্পল ফর্মটা, মানে এই থিটা ডট ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট মাইনাস সাইন থিটা, এই ফর্মটা প্রচুর প্রচুর এক্সাম্পলে ফিরে ফিরে আসে। বায়োলজিতে, ফিজিক্সে অনেক জায়গাতে, ফিজিক্সের অনেক জায়গাতে মানে ইলেকট্রনিক্স, মেকানিক্স, কনডেন্স ম্যাটার ফিজিক্স, ইকোনমিক্সে, বহু বহু জায়গায় ফিরে আসে। আমি এক্সাম্পল দিচ্ছি কয়েকটা। ইলেকট্রনিক্সে এটা ফেজ লক অসিলেটর। যারা ইলেকট্রনিক্স অসিলেটরের ভালো করে পড়েছিস, কোথাও হয়তো ফেজ লক অসিলেশন পড়েছিস, না পড়ে থাকলে দেখিস, ইটস আ থিং। তারপরে মেকানিক্সে আসে, কন্ডেন্স ম্যাটারে জোসেফসন জাংশনে আসে, জোসেফসন অ্যারেতে। বায়োলজিতে নিউরনের অ্যারেতে আসে। ফায়ারফ্লাইজ, ক্রিকেট চার্পিং, অনেক অনেক জায়গাতে। আমি আসবো যখন তখন বুঝতে পারবি। ইনফ্যাক্ট কসমোলজিতে এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ফেজ লকিং, বিকজ আর্থ অ্যান্ড দ্য মুন, দে আর ফেজ লক টু ইচ আদার। মানে তোরা জানিস যে পিরিয়ড অফ রেভলিউশন অফ মুন অ্যান্ড পিরিয়ড অফ রোটেশন অফ মুন দুটোই সেম, যার ফলে আমরা চাঁদের একটাই মুখ দেখতে পাই। এবং এই ঘটনাটাও ঘটেছে একটা ফেজ লকড লুপ তৈরি হয়ে যাওয়ার ফলে। এবং আর্থ আর মুনের মধ্যে এরকম একটা রিলেশন আছে। সো এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এই ব্যাপারটার জন্য এই কেসটাকে আমরা খুবই স্টাডি করি। তাহলে লেটস স্টাডি দিস কেস। ফার্স্টলি বুঝতেই পারছিস যে এইটার ক্ষেত্রে আমার ফিক্স পয়েন্টসগুলো খোঁজা দরকার। কিন্তু ওরকম অ্যানালিসিস না করে একটু যদি ভাবি, গ্রাফটাকে যদি প্লট করি, আগে লাইনেই প্লট করেছে দেখ, আগে আমি সার্কেলে প্লট করিনি, বিকজ সার্কেলে প্লট করে থিটা ডট বাড়ছে না কমছে বোঝাটা একটু কঠিন হয়। তো আগে লাইনেই প্লট করে ব্যাপারটা দেখে নিই। দেখ, আমি ওমেগা মাইনাস এ সাইন থিটা করেছি, মানে হচ্ছে প্রথমত সাইন থিটাটা রিভার্সে হবে, উল্টো দিকে হবে, মাইনাস এ সাইন থিটা, অ্যাম্পলিটিউডটা এ। ঠিক আছে? তার সঙ্গে একটা ওমেগা অ্যাড হলে জিনিসটা ওপর দিকে শিফট হচ্ছে। তো ওমেগা যদি এ এর সমান হয়, তাহলে সাইন থিটার নিচের পার্টটা জিরোতে টাচ করবে। ঠিক আছে? যদি তার থেকে বেশি হয়, তাহলে গ্রাফটা ওপর দিকে একটু উঠে থাকবে। তার থেকে কম হলে গ্রাফটা জিরো ক্রস করে নিচের দিকে নেমে আসবে। ভেরি সিম্পল। তো এই গ্রাফটাই আপাতত কনসিডার করা হয়েছে যে ওমেগা ইজ গ্রেটার দেন এ, সেই হিসেবে গ্রাফটা এরকম দাঁড়িয়েছে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার বুঝতেই পারছিস আমি যেই কন্ডিশনগুলো বললাম, সেই তিনটে কন্ডিশনই আসবে। এবার ওই তিনটে কন্ডিশন আসলে কি ঘটবে সেটা, ওই তিনটে কন্ডিশন আসলে কি ঘটবে সেটা আমরা পরে আসছি। তার আগে আমরা জাস্ট যেটা বলছিলাম সেটাই আমি আরেকবার বলি, যে কোন কোন সিচুয়েশনে এইটা আমরা দেখতে পাই। চার্পিং অফ ক্রিকেটস, মানে ঝিঝি পোকা যখন একসঙ্গে ডাকছে, সিঙ্ক্রোনাইজেশন যেটা ঘটছে, সেই সিঙ্ক্রোনাইজেশনটার সময় এরকম ইকুয়েশন আসে। এটা পাশের ছবিটা হচ্ছে ফায়ারফ্লাইজ যখন হঠাৎ করে একসঙ্গে সিঙ্ক্রোনাইজড হয়ে যাচ্ছে। মানে খুব গভীর জঙ্গলে গিয়ে দেখবি হয়তো যে একটা ফায়ারফ্লাই, দুটো ফায়ারফ্লাই হয়তো প্রথমে জ্বলতে শুরু করলো, তারপর হতে হতে অনেকগুলো ফায়ারফ্লাই জ্বলছে, কিন্তু তারা আউট অফ ফেজ আছে। হতে 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 হঠাৎ করে দেখা যায় যে
বিশাল জোরে পুরো ফায়ারফ্লাই গুলো একসঙ্গে জ্বলে উঠলো, এরকম করে আবার সব একসঙ্গে জ্বলে উঠলো, মানে ফর আ ফিউ মোমেন্টস ওরা ইন ফেজে চলে আসে। এই ইন ফেজ, এই সিনক্রোনাইজেশন গুলো কি করে ঘটছে? এই সেম ঘটনাটা ধর তুই সমুদ্রের তলায় মাছের ঝাঁকের মধ্যে দেখতে পাচ্ছিস। সো সিনক্রোনাইজেশন যেখানেই দেখছিস, ইনফ্যাক্ট ল্যাবরেটরিতেও এটাকে আমরা সিমুলেট করতে পারি মেট্রোনমসে। তাহলে এদের মধ্যে কমন ব্যাপারটা হচ্ছে যে সামহাউ একটা এলিমেন্ট অফ দ্য সিস্টেম অন্য এলিমেন্টটাকে মক করতে পারছে, তার পাশে নেইবারিং এলিমেন্টটা মতো হতে চাইছে, সেটাকে হতে গিয়ে সামহাউ সবাই এর মতো হতে গিয়ে একটা কমন ভ্যালু তৈরি হয়ে যাচ্ছে, that is some onset of synchronization. This is also like a phase transition. Okay, so এই ইকুয়েশনটা থেকেই সিনক্রোনাইজেশনটা হয়। তো আমরা এই ইকুয়েশনটাকেই বেসিক্যালি স্টাডি করব। ওকে, তো অ্যাজ আই সেড জাস্ট ফিউ মিনিটস ব্যাক, যে এই ইকুয়েশনটা আমার যত ওমেগা, যত আমার এ বাড়বে, এর ওমেগার এর মধ্যে ভ্যালুটা যত সিমিলার হবে, তত গ্রাফটা টাচ করবে এক্স অ্যাক্সিসকে। যদি ওমেগা আর এ পুরো সেম হয় তাহলে এক্স অ্যাক্সিস জাস্ট টাচ করবে, যদি ওমেগা আরো বড় হয় তাহলে এক্স অ্যাক্সিসের নিচ দিয়ে বেরিয়ে যাবে, ওমেগা ছোট হলে এক্স অ্যাক্সিসের ওপর দিয়ে বেরিয়ে যাবে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে ওমেগার ভ্যালু যখন মোটামুটি খুব খুব কাছে চলে এসছে এক্স অ্যাক্সিসের, মানে ওমেগা যখন প্রায় এর সমান কিন্তু এ নয়, তখন এরম একটা ছবি দাঁড়াবে। এবং এরম একটা ঘটনা দাঁড়ালে কি হচ্ছে, এই প্রচন্ড ছোট্ট গ্যাপ থাকার ফলে একটা সিচুয়েশন তৈরি হচ্ছে যেটাকে বলে বটল নেক। মানে তুই অ্যারোগুলোর দিকে লক্ষ্য রাখ, পুরো সিস্টেমটাই কিন্তু ওপরে, পুরো সিস্টেমটাই কিন্তু আমার এক্স অ্যাক্সিসের ওপরে, তাই কোনো ফিক্স পয়েন্ট নেই। তার মানে পয়েন্টগুলো বেরোচ্ছে, বেরিয়ে পুরো ক্রস করে ইনফিনিটি যাচ্ছে, বা সার্কেল কনসিডার করলে জিরো থেকে পাই হয়ে জিরোতে এসছে, আবার জিরো থেকে পাই, মানে ঘুরেই যাচ্ছে, ঠিক আছে। হাউ এভার, যেখানে গ্রাফটার মিনিমা আছে, সেই মিনিমার কাছে এসে তো থিটা ডটটা লোয়েস্ট। তার মানে মানে ওটাকে যদি একটা ফ্লো হিসেবে মনে করিস, ফ্লোটা হাইয়েস্ট হচ্ছে যেখানে ম্যাক্সিমা, মানে ফাস্টেস্ট হচ্ছে যেখানে ম্যাক্সিমাটা আছে, হতে 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 যেখানে মিনিমাটা আসছে, মানে পাই/2 এর কাছে এসে ফ্লোটা খুব স্লো হয়ে যাচ্ছে, তারপরে আবার ফাস্ট হচ্ছে। তো এটাকে যদি তুই একটা সার্কেল মনে করিস, তাহলে সার্কেলের কোনো একটা পয়েন্ট থেকে পার্টিকেলটা বেরিয়ে যেই পাই/2 এর কাছে আসছে, একটু স্লো হয়ে যাচ্ছে, স্লো হয়ে হয়ে দিয়ে আবার ফাস্ট হয়ে বেরিয়ে যাচ্ছে, প্রত্যেকবার এটা হচ্ছে, ঠিক আছে। এই ঘটনাটাকে বলে বটল নেক ফেনোমেনা। মানে একটা বটল নেক, মানে বুঝতেই পারছিস, মানে এই কথাটাকে ফিজিক্সে অনেক জায়গাতেই আমরা ইউজ করি, ম্যাথসেও, যে একটা সরু জায়গা দিয়ে জিনিসটা পাস করতে চাইছি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তাই এরকম একটা ঘটনা ঘটছে, এই স্লো ফাস্টের একটা ব্যাপার ঘটছে, যেটা আমি একটু আগে বললাম, রাইট। যেই টাচ করে যাচ্ছে তখন ওখানে একটা ফিক্স পয়েন্ট তৈরি হয়েছে, হাউএভার দ্যাট ইজ আ হাফ স্টেবল ফিক্স পয়েন্ট, রাইট। সো সেই হাফ স্টেবল ফিক্স পয়েন্টটা এরকম দেখতে হবে। এবং যখন এটা বেশ বড় হয়ে গেছে, তার মানে এটা বেশ বড় হয়ে যাওয়ার ফলে আমার ডাব্লুর থেকে এটা বড় হয়ে যাওয়ার ফলে জিনিসটা জাস্ট নিচটা টাচ করে বেরিয়ে গেছে, তখন দুটো ফিক্স পয়েন্ট তৈরি হচ্ছে, এবং ডায়াগ্রাম থেকেই বোঝা যাচ্ছে একটা স্টেবল একটা আনস্টেবল। তো সেই দুটো ফিক্স পয়েন্ট এরকম দেখতে দাঁড়িয়ে যাচ্ছে। এবার বুঝতেই পারছিস যে ওই উল্টো দিক থেকে যদি ছবিগুলোকে দেখি, ডান দিক থেকে বাঁ দিকে, তাহলে বুঝতে পারছিস যে এই বটল নেকের ফেনোমেনাটা মানেটা কি। মানে হচ্ছে যে আমার স্টেবল আর আনস্টেবল ফিক্স পয়েন্টটা মানে জুড়তে 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 হাফ স্টেবল হলো, হাফ স্টেবলের পরে গিয়ে আর কোনো ফিক্স পয়েন্ট নেই, কিন্তু তবুও যেন তোর ওই সাইন ওয়েভটার ওই এক্সিস্টেন্সটা বোঝা যাচ্ছে থ্রু দ্য ফ্লো এর স্পিড। ফ্লোটা কখনো ফাস্ট হচ্ছে, কখনো স্লো হচ্ছে। সো ইট ইজ এই ফেনোমেনাটাকে বলা হয় বটল নেক। ওকে, মানে আমার ফ্লোটা যেন খুব সরু কোনো একটা জায়গা দিয়ে পাস করছে। এই ফেনোমেনাগুলো খুব ইন্টারেস্টিং এফেক্ট ফিজিক্যালি দেয়, সেটা আমরা যখন ফিজিক্যাল সিস্টেমে যাব তখন বলবো। আপাতত আশা করি সিস্টেমটা ক্লিয়ার হয়েছে। সো স্টেবিলিটি অ্যানালিসিসটা অঙ্ক হিসেবে আমি আর করলাম না, তোরা করে নিতে পারবি। যেটা আমি ডায়াগ্রাম হিসেবে আঁকলাম সেটাকেই যদি অঙ্ক হিসেবে সলভ করতাম কোষে, তাহলে এইগুলো স্টেবল পয়েন্টস আসতো, কোনটা স্টেবল কোনটা আনস্টেবল সেটাও বোঝা যেত। আরেকটা জিনিস যেটা বার করার আছে সেটা হচ্ছে অসিলেশন টাইম পিরিয়ড। অসিলেশন টাইম পিরিয়ড বার করাটাও খুবই সহজ। তো সেটা ক্যালকুলেট করলে দেখা যায় সামহাট এরকম আসছে।
এবং এই গ্রাফটা খুব ইন্টারেস্টিং একটা গ্রাফ। এই গ্রাফটা এরকম একটা হিউজলি ইনক্রিজ করে যায় অল্প সময়ের মধ্যে। ইট ইজ লাইক রিলেটিভিটির যে গ্রাফটা তোরা দেখেছিস গামা ফ্যাক্টরের, একদম সেরকম গ্রাফ, ঠিক আছে? তো এইটার থেকেই বোঝা যাচ্ছে যে যত আমার ওমেগাটা প্রায়, সরি, নিচের প্যারামিটারটা হচ্ছে এ, যত আমার এটা প্রায় ওমেগার কাছে চলে আসছে, তত গ্রাফটা তো এক্স অ্যাক্সিস টাচ করছে, তত আমার স্লো হয়ে যাচ্ছে সিস্টেমটা, সেই জন্য টাইমটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাই একটু আগে যেটা আমরা দেখেছিলাম জিওমেট্রিক্যালি, সেটা এখানে অ্যালজেব্রিক্যালিও দেখা যাচ্ছে। এনিওয়ে, সো এই ইন্টারেস্টিং জিনিসগুলো যদি বলা হয়ে থাকে, তাহলে এই ঘটনাটা আমরা একটু স্টাডি করি। ঘোস্টস অ্যান্ড বটলনেকস। বেসিক্যালি আই অলরেডি সেড হোয়াট আ বটলনেক ইজ। বটলনেক মানে হচ্ছে যে ফ্লোটা হঠাৎ করে কোথাও স্লো হয়ে যাচ্ছে, অন্য সব জায়গাতে ফাস্ট আছে, তাহলে অ্যাজ ইফ মনে হবে যে ওখানে কোনো একটা ঘোস্ট দাঁড়িয়ে আছে, সেই জন্য ওটাকে পাস করতে কষ্ট হচ্ছে। তার মানে ঘোস্টস আর বেসিক্যালি ইমাজিনারি পয়েন্টস যেটাকে পাস করতে প্রবলেম হচ্ছে, আর তার ফলে আমরা মুখে বলছি যে ওখানে একটা বটল নেক আছে। ওই ওই মানে সরি, ওখানে একটা ঘোস্ট আছে, এবং ফেনামেনাটাকে বলছি বটল নেক ফেনামেনা। ওকে, সো ব্যাপারটা এই রকম সিচুয়েশনের ক্ষেত্রে গিয়ে ঘটে, যখন ওটা খুবই কাছে চলে এসছে কিন্তু টাচ করেনি, তো তার মানে ফ্লোটা ওইখানে এসে প্রায় জিরো হয়ে যাচ্ছে, কারণ থিটা ডট ওখানে প্রায় জিরো হয়ে এসছে। তো ওখানে গিয়ে যেন নড়তেই চাইছে না পয়েন্টটা, বাকি জায়গায় খুব ফাস্ট। তাহলে অন আ সার্কেল যদি ভাবিস, পুরো সার্কেলটা খুব ফাস্ট ঘুরে চলে এসে ওই জায়গাটা এসে খুব স্লো হয়ে গেল, দিয়ে স্লোলি পাস করে তারপরে আবার খুব জোরে ঘুরছে, মানে প্রত্যেকবার ওই জায়গাটা এসে খুব স্লো হয়ে যাচ্ছে, অ্যাজ ইফ ওখানে একটা ঘোষ দাঁড়িয়ে আছে। এই ফেনোমেনাটাকে বলা হয় বটল নেক ফেনোমেনা। এটাকে যদি আমি ফেজ ডায়াগ্রাম হিসেবে ড্র করি, তাহলে দেখা যাবে যে থিটাটা খুব ফাস্ট চেঞ্জ করলো, একটা পার্টিকুলার থিটা থেকে খুব বেশিক্ষণ ধরে মুভ করলো, আবার খুব ফাস্ট চেঞ্জ করলো। ওই এরিয়াটা ওই এরিয়াটা জুড়ে যে টাইমটা লাগছে সেই টাইমটাকে বলা হয় টাইম ফর দ্যাট বটল নেক। সো এই ফেনোমেনাটা খুব ইন্টারেস্টিং এই সিস্টেমটার ক্ষেত্রে। ওকে, এটার কিছু ফিজিক্যাল ইমপ্লিকেশনস আছে, আমরা দেখবো কি ইমপ্লিকেশন আছে। তো আমরা সব থেকে ইন্টারেস্টিং সিস্টেম যেটা স্টাডি করব, যেটা এই ইকুয়েশনটা মেনে চলে। সো আই গেস ইউ আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস। বেসিক্যালি ফায়ারফ্লাইজের মানে এই সিস্টেমটা, এইরকম একটা ইকুয়েশন দিয়ে যে ফায়ারফ্লাইকে স্টাডি করা যায়, সেটা প্রথম বলেছিল হচ্ছে সাম বায়োলজিস্ট কল রিনজেল, অ্যাজ ফার এজ রিমেম্বার দ্য নেম। রিনজেল এবং আরম্যান ট্রাউট, এরা 1994 নাগাদ প্রপোজ করেছিল মডেলটা। এদের বক্তব্য ছিল যে এরা 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 বেসিক্যালি স্টাডি করেছিল এরম ভাবে যে একটা ঘন জঙ্গলে গিয়ে একটা একটা স্ট্রোব চালিয়েছিল। স্ট্রোব মানে হচ্ছে প্রত্যেক পিরিয়ডিক টাইম পর পর অন হবে টর্চটা। তো সেই স্ট্রোবটার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে। এবার ওরা লক্ষ্য করেছিল যে ফায়ারফ্লাই গুলো ওই স্ট্রোবের ফ্রিকোয়েন্সির সঙ্গে অ্যালাইন করতে চায়। যদি ফায়ারফ্লাই এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সির খুব কাছাকাছি ফ্রিকোয়েন্সিতে স্ট্রোবটাকে চালানো হয়, ফর এক্সাম্পল ফায়ারফ্লাই ফ্রিকোয়েন্সি হচ্ছে 0.9 সেকেন্ড, 0.9 হার্জ, সরি। তো সরি, এটা বেসিক্যালি 0.9 সেকেন্ড অন্তর অন্তর হয়, তো এটা হবে সামহাট 0.1 হার্জ মতো। এনিওয়ে, তো ওরা অত অন্তর অন্তর, সরি 1.1 হার্টজ হবে, কমপ্লিটলি ভুলভাল বলছি। খুব সহজের জন্য তুই ধরে নে 1 হার্টজ, ঠিক আছে? তো ওরা স্ট্রোবটাকে মোটামুটি ওরকম 1 হার্টজের কাছাকাছি যখন চালাচ্ছিল, তো দেখছিল ফায়ারফ্লাই গুলো ওই স্ট্রোবটার ফ্রিকোয়েন্সির সঙ্গে সিনক্রোনাইজ করার চেষ্টা করছিল সবকটা ফায়ারফ্লাই, এবং ভেরি সুন সিনক্রোনাইজ করে যাচ্ছিল, দিয়ে সবাই একসঙ্গে জ্বলছে স্ট্রোবটার সঙ্গেই, ঠিক আছে? কিন্তু যত স্ট্রোবটার ফ্রিকোয়েন্সি ফায়ারফ্লাই ফ্রিকোয়েন্সি থেকে দূরে নিয়ে যাচ্ছে, ধর ফ্রিকোয়েন্সিটাকে নিয়ে গেছে খুব ফাস্ট, ধর ফায়ারফ্লাই রেসপেক্টে খুব ফাস্ট মানে ধর 50 হার্টজ, ঠিক আছে? তখন দেখা যাচ্ছে ফায়ারফ্লাই গুলো আর কিছুতেই তাল মিলিয়ে উঠতে পারছে না। তখন যে ঘটনাটা ঘটবে সেটাকে আমরা বিটস বলি। বিটস মানে হচ্ছে যে ধর একটা তো দু দু সেকেন্ডের টাইম পিরিয়ড, একটা 1 সেকেন্ডের টাইম পিরিয়ড, ধর একটা ল্যাব কভার করছিস তুই আর তোর বন্ধু, সেই বন্ধুটার কভার করতে লাগে 2 সেকেন্ড, তোর লাগে 1 সেকেন্ড। তাহলে তুই প্রত্যেক 1 সেকেন্ডে বন্ধুটাকে, মানে তুইও ঘুরছিস বন্ধুটাও ঘুরছে, তাহলে তোদের বারবার দেখা হবে, ঠিক আছে? এই ঘটনাটাকে বলা হয় বিটস ফেনোমেনা। মানে তুই ও দুবার ঘুরছে যতক্ষণে তুই ততক্ষণ তুই সরি তুই দুবার ঘুরছিস যতক্ষণে ও ততক্ষণ ওখানে একবার এসে পৌঁছেছে, তার মানে তোর ওর সঙ্গে দুবার দেখা হয়ে গেছে। ওকে, এই ঘটনাটাকে বলে বিটস। এবার দেখা যায় যে ফায়ারফ্লাইটাও এরকম পিছিয়ে পড়ে যায় যখন তুই খুব ফ্রিকোয়েন্সিটাকে ওর থেকে খুব ডিফারেন্ট করে দিয়েছিস, ধর খুব বাড়িয়ে দিয়েছিস। তো ফায়ারফ্লাইটা তখন আর ফলো করতে পারে না। তখন এরকম বিটস ফেনোমেনা দেখা যায় যে ওদের মধ্যে ফেজ ডিফারেন্সটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, কম বাড়তে থাকে।
যেরকম নর্মালি হওয়া উচিত। হাউ এভার নর্মাল কেসে এই বাড়তে থাকাটা লিনিয়ারলি হওয়া উচিত, কিন্তু ফায়ারফ্লাই এর ক্ষেত্রে দেখা যায় যে এই বাড়তে থাকাটা লিনিয়ারলি হচ্ছে না, অন্যরকম ভাবে হচ্ছে। কিরকম ভাবে হচ্ছে? দেখা যায় এইরকমই একটা ফাস্ট স্লো ফেনোমেনা ঘটছে। মানে যখন ফায়ারফ্লাই এর সঙ্গে ফ্রিকোয়েন্সি, মানে ধর আমি এক্সাম্পল দিচ্ছি, ধর ফ্রিকোয়েন্সিটা খুব হাই, তো এই মুহূর্তে ফায়ারফ্লাইটা বিট করলো স্ট্রোবটার সঙ্গে, স্ট্রোবটা পর মুহূর্তেই আবার বিট করবে, কিন্তু ফায়ারফ্লাই ফ্রিকোয়েন্সি খুব স্লো তার রেসপেক্টে, তো ফায়ারফ্লাই ধরতেই পারলো না স্ট্রোবটাকে। তো ও স্ট্রোবটাকে দেখে ফলো করে ধরার চেষ্টা করবে, ঠিক আছে, দিয়ে চেষ্টা করবে আবার ওটার মতো বিট করানোর, কিন্তু আবার মিস করবে। এরকম করে ও প্রত্যেকবার মানে স্ট্রোবটা 50 বার বিট হয়ে যাবে, ও একবার বিট করে মাত্র, সো ইট উইল মিস ইট, কিন্তু ও চেষ্টা করে যাবে। এবং দেখা যায় যে এই চেষ্টাটা যে করছে ফেজ ডিফারেন্সটা ম্যাচ করানোর, এই ফেজ ডিফারেন্সটাকে ও কন্টিনিউয়াসলি চেষ্টা করে কমিয়ে 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 জিরোতে আনার, কিন্তু পারে না, কারণ খুব হাই ফ্রিকোয়েন্সি। লো ফ্রিকোয়েন্সি হলে কি হতো, ধর এক ফ্রিকোয়েন্সি 1 হার্টজ আর 1.1 হার্টজ, তখন দেখা যায় যে মোটামুটি ফেজ ডিফারেন্সটা কমাতে 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 ও জিরোতে বা কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালুতে নিয়ে আসতে পারে। এই ঘটনাটাকে বলা হয় এনট্রেনমেন্ট, মানে অ্যাজ ইফ ট্রেন করলাম ওকে। এবং এই ঘটনাটা ফায়ারফ্লাই এর ক্ষেত্রে বলছি বটে, এটা প্রত্যেকটা যে এক্সাম্পলগুলো দিয়েছিলাম তাদের প্রত্যেকটা ক্ষেত্রেই ঘটে, যে ফ্রিকোয়েন্সিটা খুব কাছাকাছি হলে দেখা যায় যে ও চেষ্টা করে করে ফ্রিকোয়েন্সির একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স রেখে, সেই ফেজ ডিফারেন্সটা জিরো হতে পারে, রেখে ও মেনটেন করে চলতে পারে। এবং তখন আমরা ঘটনাটাকে বলি ফেজ লকড লুপ, অ্যাজ ইফ দুজনের ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্টলি লক হয়ে গেছে। ওকে, কিন্তু ফ্রিকোয়েন্সিটা খুব ডিফারেন্ট থাকলে পারে না। তো এই ফেনোমেনাগুলোকেই মডেল করার জন্য রিনজেল এবং আরম্যান ট্রাউট কনসিডার করলেন যে সাপোজ ফায়ারফ্লাই এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা। ওকে, এবং দের ইজ আ পিরিয়ডিক স্ট্রোব, যেটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হচ্ছে ক্যাপিটাল ওমেগা। ঠিক আছে, সেটা এক্সটার্নাল স্টিমুলাস। এইবার এই এক্সটার্নাল স্টিমুলাসের ফলে ফায়ারফ্লাইয়ের ফায়ারফ্লাইটা চেষ্টা করবে ওই স্টিমুলাসটাকে ধরার, ওইটার ফ্রিকোয়েন্সির কাছাকাছি আসার। সেই ফাংশনটা কিরকম দেখতে হবে? রিনজেল সেড, বেসিক্যালি এই ফাংশনটা রিনজেলের আগেও এক্সিস্ট করতো, কিন্তু আমি সেগুলো যাচ্ছি না। হি সেড যে ফাংশনটা এরকম দেখতে হবে, মানে ওমেগা তো আছেই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, তার সঙ্গে একটা এরকম টার্ম যোগ হবে, যেই টার্মটার জন্য ফায়ারফ্লাইটা ক্যাচ করার চেষ্টা করবে। কেন এরকম টার্ম? খুব সহজ, একটু ভেবে দেখ। ক্যাপিটাল থিটা মাইনাস থিটা, এই জিনিসটা হচ্ছে দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স। ওকে, যদি সাইন থিটা মাইনাস থিটা যে জিনিসটা লেখা আছে, সেই জিনিসটা এবার তুই ভেবে দেখ যে থিটা যদি এগিয়ে যায়, অর্থাৎ আমার স্টিমুলাসটা যদি এগিয়ে যায় কখনো, আর আমার স্টিমুলাসটার ফেজ যদি এগিয়ে যায় কখনো, আর আমার ফায়ারফ্লাইয়ের ফেজটা পিছিয়ে থাকে, তখন থিটা মাইনাস থিটা ইজ পজিটিভ। সাইন থিটা, তার মানে তখন সাইন জিরো থেকে পজিটিভ, মানে বলতে চাইছি যে ধর সাইন সাম সাম ভ্যালু, সে 0 থেকে π/2 বা এরকম কিছু একটা ভ্যালু ধর, তাহলে সাইন থিটা সেখানে ইজ পজিটিভ, তার মানে ওমেগা প্লাস সামথিং পজিটিভ হচ্ছে, তার মানে থিটা ডট ইনক্রিজ করছে, এবং সেটাই হওয়ার কথা ছিল, কারণ ক্যাপিটাল থিটার থেকে ছোট থিটাটা পিছিয়ে ছিল। তার মানে ক্যাপিটাল থিটার থেকে ছোট থিটা পিছিয়ে থাকলে এই ফাংশনটার থেকে বোঝা যাচ্ছে থিটা ডট বাড়বে, বেড়ে 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 চেষ্টা করবে বড় থিটার কাছাকাছি আসার। হাউএভার কখনো যদি ছোট থিটাটা ক্যাপিটাল থিটার থেকে বড় হয়ে যায়, তাহলে তাকে এখানে মাইনাস সাইন চলে আসবে। মাইনাস সাইন মানে ওমেগা থেকে সাবট্রাক্টেড হবে, তার মানে থিটা ডটটা কমবে, কমিয়ে কমিয়ে ওকে বড় থিটার থেকে নিচে নিয়ে আসবে। এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকলে বুঝতেই পারছিস যে একটা সময় ওটা ক্যাপিটাল থিটার সমান হয়ে যাবে। যদি বেড়ে যায় তাহলে কমাবে, যদি কমে যায় তাহলে বাড়াবে। দিস ইজ আ ভেরি গুড ফাংশন, যেটা চেষ্টা করবে এক্সটার্নাল স্টিমুলাসের ফেজটাকে ফলো করার। তাহলে ক্লিয়ার হয়েছে কেন এই ফাংশনটাকে নিয়েছি। এইবার এই ফাংশনটাকে নিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করব। কিরম করব? আমি ফেজ ডিফারেন্সটা, মানে ক্যাপিটাল থিটা মাইনাস স্মল থিটার মধ্যে যে মানে এই ডিফারেন্সটাকে আমি বলবো ফেজ ডিফারেন্স, এবং এইটাকে নিয়েই স্টাডি করব। কারণ ফেজ ডিফারেন্সটাকে দেখাতে হবে যে ফেজ ডিফারেন্সের ডাইনামিক্সটা ওরকম হচ্ছে, যে ফেজ ডিফারেন্সটা নয় জিরো হয়ে যাচ্ছে বা কোনো একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ফেজ লক লুপ হচ্ছে। অথবা দেখাতে হবে যে ফেজ ডিফারেন্সটা প্রত্যেকবার চেষ্টা করছে বিটটা ম্যাচ করা, মানে ফ্রিকোয়েন্সি যদি খুব হাই হয় তাহলে প্রত্যেকবার চেষ্টা করে মিস করছে, বিটস ফেনোমেনা টাইপের কিছু একটা ঘটছে। সো ফেজ ডিফারেন্সটাই স্টাডি করতে হবে। তাই ধর আমি নাম দিলাম থিটা মাইনাস থিটাকে ফাই, এবং তাহলে অবভিয়াসলি আমার ইকুয়েশনটা দাঁড়াবে
যে phi dot equal to theta dot minus capital theta dot minus small theta dot equal to capital omega minus a sin phi। ভেরি সিম্পল, আমি জাস্ট সাবট্রাক্ট করলাম এই দুটো ইকুয়েশনকে। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটাকে এবার আমরা স্টাডি করব। তাহলে একটু নর্মালাইজ করব, যেরকম করে থাকি, মানে নর্মালাইজ বলছি সরি, ডাইমেনশনলেস করব। অ্যান্ড সেই ডাইমেনশনলেস করে ফাই ড্যাশ ইকুয়াল টু মিউ মাইনাস সাইন ফাই আসে, যেখানে ফাই ড্যাশ হচ্ছে ডি ফাই ডি টাও। ঠিক আছে, এবং এই ইকুয়েশনটা একটু আগেই আমরা স্টাডি করেছি। এরকম দেখতে ব্যাপারটা ঘটবে। আমরা স্টাডি করেছিলাম ওমেগা মাইনাস এ সাইন থিটা ফর্মে। হাউএভার এটা একটু নর্মালাইজ করে নিলেই, সরি ডাইমেনশনলেস করে নিলেই জিনিসটা আরো বেটার হয়ে যায়। এখন জিনিসটা জাস্ট মিউ অ্যাড করার ব্যাপারটা থাকছে। তাহলে বোঝাই যাচ্ছে যে মিউ যখন জিরো, তখন জিরোতে একটা স্টেবল পয়েন্ট আছে, এবং জি মাইনাস পাই প্লাস পাই হচ্ছে আনস্টেবল। অর্থাৎ সিস্টেমটা বেরোবে, বেরিয়ে গিয়ে স্টেবল হবে জিরোতে। যেই মিউ বাড়ছে, স্টেবল ফিক্স পয়েন্টটা সরে যাচ্ছে, সরে গিয়ে কোনো একটা পজিটিভ ভ্যালুতে হচ্ছে। মিউ আরও বেড়ে গেলে কোনো স্টেবল ফিক্স পয়েন্টই থাকছে না। ঠিক আছে, এখানে মিউ এর এক্সাক্ট ভ্যালুটাও দেখা যাচ্ছে যে ওয়ানের থেকে বেশি বেড়ে গেলে। সেই জন্যই আমরা ডাইমেনশনলেস করি, তাহলে আমরা এক্সাক্ট ভ্যালুগুলি নিয়ে কথা বলতে পারি ইনস্টেড অফ কম্পেয়ারিং। এইবার সিস্টেমটাকে যদি আমি ভাবি ভালো করে, কিরম দাঁড়াচ্ছে দেখ। যখন মিউ ইকুয়াল টু জিরো, তখন জিরোতে স্টেবল ফিক্স পয়েন্ট থাকার মানে হচ্ছে যে ফেজ ডিফারেন্সটা জিরো হয়ে যাচ্ছে। অর্থাৎ মিউ জিরো মানে হচ্ছে, ওপরে তাকিয়ে দেখ, মিউ জিরো মানে হচ্ছে ক্যাপিটাল ওমেগা মাইনাস ওমেগা ইজ জিরো। অর্থাৎ ক্যাপিটাল ওমেগা ইকুয়াল টু ওমেগা। অর্থাৎ যে স্ট্রোবটাকে আমি ফ্ল্যাশ করছি, সেটা আমি ওর ফ্রিকোয়েন্সিতেই ফ্ল্যাশ করছি। তাহলে তো ভাই ওর কোনো ফেজ ডিফারেন্স মেনটেন করতেই হচ্ছে না। ও নর্মাল ফ্রিকোয়েন্সি, মানে ও টর্চ দেখুক বা না দেখুক, ও যা ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সিতেই ভাইব্রেট করছে। টর্চ দেখলেও সেই ফ্রিকোয়েন্সিতেই ও ম্যাচ করার চেষ্টা করছে, ওটাই ওর ফ্রিকোয়েন্সি। সো ওকে কোনো ওর কোনো ফেজ ডিফারেন্স তৈরিই হচ্ছে না। তো ওটাই ওর স্টেবল ফিক্স পয়েন্ট। ঠিক আছে, অন্য কোথাও থেকে, অন্য কোনো ফেজ থেকেও যদি শুরু করে, তাও আস্তে আস্তে ম্যাচ করিয়ে 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 ওই ফেজে চলে আসতে পারবে খুব ইজিলি, কারণ ওটাই ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। কিন্তু যদি আমি মিউটাকে একটু জিরো থেকে বাড়িয়ে দিই, তার মানেটা দাঁড়াচ্ছে যে এই ওমেগা আর ওমেগা এখন আর সেম নয়, একটু ডিফারেন্ট। তখনই দেখা যাচ্ছে যে আমার ফেজ ডিফারেন্সটা স্টেবল পয়েন্ট জিরোতে আর থাকছে না, স্টেবল পয়েন্ট অন্য কোনো একটা পজিটিভ ভ্যালু হচ্ছে। কেন এরকম দাঁড়াচ্ছে? মানেটা এরকম দাঁড়াচ্ছে যে তখন ফায়ারফ্লাইটা চেষ্টা করছে যে ওটাকে ম্যাচ করাতে, চেষ্টা করে করে পারছে ম্যাচ করাতে। কিন্তু সেই ম্যাচিংটা, যেহেতু ওর ফ্রিকোয়েন্সি আলাদা ছিল এবং স্ট্রোবের ফ্রিকোয়েন্সি আলাদা, কিন্তু খুব কাছাকাছি দুটো ফ্রিকোয়েন্সি, সেই কাছাকাছি ফ্রিকোয়েন্সির জন্য ম্যাচটা করাতে পারছে। কিন্তু ম্যাচটা করানোর পরেও ওদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থেকে যাচ্ছে কনস্ট্যান্টলি, যেটার ভ্যালুটা ফিক্স থাকছে প্রত্যেকবার। অর্থাৎ এ যখন ফ্ল্যাশ করছে তার কিছুক্ষণের মধ্যে ও ফ্ল্যাশ করছে, আবার এ যখন ফ্ল্যাশ করছে তার কিছুক্ষণের মধ্যে ও ফ্ল্যাশ করছে, এটা ফিক্সড টাইম পরেই ফ্ল্যাশ করছে। কিন্তু দুজনে কিন্তু সামহাউ এই ফেজ ডিফারেন্সটাকে ফিক্স হিসেবে রেখে দিতে পারছে। এই ঘটনাটাকে বলা হয় ফেজ লক লুপ, এবং সেটা এই গ্রাফ থেকে দেখা যাচ্ছে যে এই ফেজ লকিংটা ঘটছে জিরোতে নয়, অন্য কোনো একটা ভ্যালুতে। তার থেকেও যদি আমি মিউটাকে বাড়িয়ে দিই, ওয়ানের থেকেও বাড়িয়ে দিই, তখন আর কোনো ফিক্স পয়েন্টই নেই। অর্থাৎ ফেজটা তখন আর ধরে রাখতেই পারছে না, মানে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্সটা। তখন কন্টিনিউয়াসলি লাইনটা দেখতে পাচ্ছি ইনফিনিটিতে যাচ্ছে, মানে সার্কেল হিসেবে ভাবলে কন্টিনিউয়াসলি সার্কেলে ঘুরেই যাচ্ছে। অর্থাৎ ফেজ ডিফারেন্সটা কন্টিনিউয়াসলি বেড়েই চলেছে। হাউএভার এই বেড়ে চলার মধ্যেও ওই ঘোস্টের ফেনোমেনাটা ঘটছে। অর্থাৎ প্রত্যেকবার যখন ওই মিনিমার কাছে আসছে, তো প্রত্যেকবার তখন একটু স্লো হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা সাইকেলেই যখন এই শেষের দিকে আসছে, মানে যখন টু পাই করে ডিফারেন্সগুলো তৈরি হচ্ছে, প্রত্যেকবার তখন এসে ও স্লোলি ভাবছে এবার বোধহয় ম্যাচ করে যাবে। কারণ টু পাইগুলোকে ও ভাবছে হয়তো যে এবার ওর কাছাকাছি চলে এসেছি। কিন্তু প্রত্যেকবারই ম্যাচ করতে পারছে না, যেহেতু ওর ফ্রিকোয়েন্সি খুবই হাই। তাই আবার খুব ফাস্ট ঘুরে এসে আবার ম্যাচ করার চেষ্টা করছে। এই ঘটনাটাই এখানে গ্রাফিক্যালও আমরা দেখতে পাচ্ছি এবং বায়োলজিক্যালিও তাই দেখা গেছে। তো এই যে ঘটনাগুলো দেখা গেছে বায়োলজিক্যালি, ফেজ লকিং অথবা এনট্রেনমেন্ট, মানে ও ট্রেন্ড হচ্ছে, ম্যাচ করাতে পারছে, এবং এই যে ফেস ড্রিফট করে যাচ্ছে, পারছে না ম্যাচ করাতে, এই ঘটনাগুলো বায়োলজিক্যালিও দেখা গেছে এবং এখানে এই ইকুয়েশনে ধরলে দেখানো যাচ্ছে।
সেই জন্য এটা খুবই এক্সাইটিং একটা ব্যাপার ছিল 84 এ। এবং তারপরে দেখানো গেছে যে এই ঘটনাটা আরো ডিফারেন্ট যে এক্সাম্পল গুলো দিলাম প্রত্যেকটার ক্ষেত্রেই দেখানো যায়। এইখানে আমি একটা স্ট্রোব এবং একটা ফায়ারফ্লাই এর মধ্যে দেখালাম রিলেশনশিপ, কারণ এটা 1D ছিল, তাই এইটুকুই পসিবল। হাউএভার এটাকে যদি আমি প্রচুর ফায়ারফ্লাই এর মধ্যে দেখাতে চাই, অথবা একটা অ্যারে অফ জোসেফসন জাংশনের মধ্যে দেখাতে চাই, এই অ্যারে ফ্যারেতে চলে গেলে তখন আমার এন ডাইমেনশন চলে আসবে। সেটা এক্ষুনি সলভ করতে পারবো না, কিন্তু আমি একটা বেসিক ওভারভিউ দেবো। তার আগে আরেকটা এক্সাম্পল দিই 1D এর। সেটা হচ্ছে সার্কাডিয়ান রিদম অ্যান্ড দ্য হিউম্যান স্লিপ ওয়েক সাইকেল। সার্কাডিয়ান রিদম মানে হচ্ছে সার্কাডিয়ান মানে হচ্ছে হার্ট, ঠিক আছে? হার্টের রিদম মানে এখানে বেসিক্যালি আমাদের বডিতে আলো দেখলেই, ডিউ টু এভলিউশন অ্যান্ড অল, আমাদের বডিতে মেলাটোনিন বলে একটা হরমোন সিক্রিট হয়, যেটার পরে আমাদের বডির বেশ কিছু বায়োকেমিক্যাল অসিলেটর অ্যাক্টিভ হয়ে স্টার্ট হয়। মানে আমাদের সারা দিনে একটা টেম্পারেচার সাইকেল চলে, একটা ব্লাড প্রেশার সাইকেল চলে। এই সাইকেলগুলোর জন্যই আমাদের খিদে পায়, ঘুম পায়। এইগুলো ব্যাপারটাই বলে সার্কাডিয়াম রিদম, ঠিক আছে? এবং এইটার উপর ডিপেন্ড করে আমাদের স্লিপ অ্যান্ড ওয়েকটাও হয়, ঠিক আছে? এই ঘটনাটা বহুকাল ধরেই জানা ছিল। ইনফ্যাক্ট 2017-তে নোবেল প্রাইজ পেল বায়োলজিতে, যারা ডিসকভার করেছিল প্রথম এই সার্কাডিয়ান রিদম কোন কোন বায়োমলিকুলস এর জন্য ঘটে এটসেট্রা। তো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং ডিসকভারি। তো বুঝতেই পারছিস যে এটা এটা খুবই বড় একটা ব্যাপার। এবং বোঝা গেছিল যে এই সার্কাডিয়ান রিদম এবং স্লিপ ওয়েক সাইকেল এরা ইন্টারলিঙ্কড আর কি। এই রিদমটার জন্যই আমাদের ঘুম পায়, ঘুম ভাঙে, এরকম বা 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 এইটার জন্য ওইটা হয়, দুটোই। এইটা ওটার এপিটোপিট, ঠিক আছে? তার মানে এদের মধ্যে একটা সিনক্রোনাইজেশন আছে। তার মানে এরা দুটো সেপারেট দুটো অসিলেটর, কিন্তু এদের মধ্যে একটা সিনক্রোনাইজেশন আছে, যেটা একটু আগেও দেখছিলাম একটা এক্সটার্নাল স্টিমুলাস এবং একটা ফায়ারফ্লাই এর মধ্যে। তার মানে এদেরকেও সিমিলার একটা ইকুয়েশন দিয়ে দেখানো যেতে পারে। এবং এইটা স্টাডি করা হয়েছিল কিরম ভাবে? এটা স্টাডি করার জন্য ব্যাপারটাকে উল্টো দিকে ঘোরাতে হবে। মানে সিনক্রোনাইজেশনটাকে ভাঙতে হবে, কারণ ভাই আমার শরীরে তো সিনক্রোনাইজেশনটা তৈরি হয়েই আছে। তা আমি এটাকে স্টাডি করবো কি করে? যদি ভাঙতে পারি তখন স্টাডি করতে পারবো। তাহলে এটাকে ডিসিনক্রোনাইজ করতে হবে। কোনো সিস্টেমকে যদি সিনক্রোনাইজ করা যায়, তাকে ডিসিনক্রোনাইজও করা যায়। এবং এর প্রথম যে স্টাডি করেছিলেন, যাকে নিয়ে স্টাডি যে যে তিনি নিজে একজন খুব ফেমাস স্পিলিওলজিস্ট মানে হচ্ছে যারা কেভ নিয়ে স্টাডি করে। তিনি একটা কেভে গিয়ে বহুদিন ভেতরে বসেছিলেন উইদাউট এনি এক্সটার্নাল কন্ট্যাক্ট। ডার্ক, অন্ধকার, কোনো এক্সটার্নাল কন্ট্যাক্ট নেই, যাতে ওর সূর্যের আলো এসে বোঝাতে না পারে যে মেলাটোনিন সিক্রিট করতে হবে, কখন ঘুম ভাঙবে না হবে। তো বেসিক্যালি এক্সপেরিমেন্টটা কবে হয়েছিল আমি ভুলে গেছি, হয়তো 60s হয়েছিল। তো দ্যাট পার্সন, নিচে এই ছবিটা যখন উনি বেরিয়ে আসছেন, সো দ্যাট পার্সন ওয়াজ ইনসাইড ফর 130 days। অ্যান্ড একটা বইও আছে ওনার লেখা যে কি কি এক্সপিরিয়েন্স করতে হয়েছিল। হি এক্সপিরিয়েন্সড আ লট অফ থিংস, ফ্রম পেস্টস থেকে শুরু করে, হি ইভেন হ্যাড আ ইলেকট্রিক শক। আশেপাশে একটা জায়গায় বাজ পড়েছিল, এবং যেহেতু ওর ইলেকট্রোডস লাগানো আছে ওর সারা শরীরে, কারণ ওকে মনিটর করা হচ্ছিল সারাক্ষণ, সেটাই তো এক্সপেরিমেন্টটা, যে ওর চেঞ্জেস কি হচ্ছে। তো ওই আশেপাশে একটা বাজ পড়ার ফলে ইমিডিয়েটলি একটা ইলেকট্রিক শক খেয়েছিল, হিউজ লেভেলের। সো এরকম প্রচুর ঘটনা ঘটেছিল। অ্যান্ড হি রোট আ বুক, আমি বইটার নাম ভুলে গেছি, উইল গেট ইট ইন দ্য ইন্টারনেট, খুব ইন্টারেস্টিং বই। তো এই স্টাডিটার আউটকাম হিসেবে একটা গ্রাফ এসেছিল, স্লিপ ওয়েক সাইকেলের একটা গ্রাফ এসেছিল। গ্রাফটা এরকম। এই গ্রাফটা একটুখানি বুঝতে অসুবিধা হবে। এই গ্রাফটা আমি নিয়েছি স্ট্রোগার্ডস এর পেপার থেকে। 1987 স্ট্রোগার্ডস প্রথম এই সার্কাডিয়াম রিদম এবং হিউম্যান স্লিপ সাইকেলের মধ্যে রিলেশনশিপটা ওরকম ওই নন ইউনিফর্ম অসিলেটরি ইকুয়েশনে এনেছিল। তো সেইখানে আমি গ্রাফটা প্রথম দেখেছিলাম। এই গ্রাফটা বেসিক্যালি এরম ভাবে পড়তে হবে যে মাঝখানের দাগটা এক অবধি হচ্ছে অ্যাকচুয়াল গ্রাফটা। হাউএভার যাতে 24 আওয়ার্স এর কন্টিনিউইটিটা বোঝানো যায়, সেই জন্য ওই দাগটাকেই ডান দিকে আবার আঁকা হয়েছে। যাতে কখনো যদি কেউ ঘুমটা আজকে রাত্রে 24 আওয়ার্স থেকে পরের দিন সকাল 24 আওয়ারে কন্টিনিউ করে, তাহলে আমি গ্রাফটাকে যাতে পড়তে পারি। এটাকে বলে ডাবল রাস্টার গ্রাফ, RASTOR। তো এই কন্টিনিউশনটা একটু বুঝতে পারলেই মানে একটু খেয়াল রাখলেই বুঝতে পারবি যে এটা বেসিক্যালি একটা কন্টিনিউশনের গ্রাফ, ঠিক আছে? মানে ডান দিকটা ইজ জাস্ট আ কপি অফ বাঁ দিকটা। জাস্ট কন্টিনিউটিটা বুঝতে সুবিধা হবে বলে ওইভাবে আঁকা হয়েছে, ঠিক আছে? যে 24 আওয়ারের কন্টিনিউটা বোঝা যায়। ইউ ক্যান ইভেন থিঙ্ক এটা একটা সিলিন্ডার, তাহলেই ব্যাপারটা মিটে যেত। সেটা দেখানো যাচ্ছে না বলে এরকম ভাবে দেখানো হয়েছে। এবার শুরু করছি হচ্ছে একদম 1 ডে থেকে। বাঁ দিকের অ্যাক্সিসটা হচ্ছে ডে, আর উপরের অ্যাক্সিসটা হচ্ছে আওয়ার। তো 1 থেকে 130 দিন অব্দি এখানে প্লট করা আছে। যেই দাগটা টানা আছে সেই দাগটা হচ্ছে কত ঘন্টা ঘুমিয়েছে। এবং দেখা যায় যে প্রথম দিন সে হি স্লেপ্ট নর্মালি। পরের দিন
হি স্লেপ নর্মালি, এরকম করতে করতে মোটামুটি অ্যারাউন্ড 37th ডেতে গিয়ে ওর স্লিপ সাইকেলটা ব্রেক হয়। কিরকম ব্রেক হয়? প্রত্যেক দিনই দাগটা দাগ একটু করে বাঁ দিকে সরে যাচ্ছে। এই বাঁ দিকে সরে যাওয়ার মানে হচ্ছে আমাদের বডি যখন সূর্যের আলো দেখে না, তখন 24 আওয়ার্সের বডি থাকে না। তখন সামহাও বডি 26 আওয়ার্সে গিয়ে স্টেবিলাইজ হয়, এবং প্রথম দিনের পর থেকেই সেটা হচ্ছে। প্রথম দিনের পর থেকেই ওর ঘুমটা পাচ্ছে 26 ঘন্টা পরে, যার ফলে ডাকটা প্রত্যেক দিন একটু ডান দিকে সরে যাচ্ছে, এবং সরতে সরতে সেটাও তাও পিরিয়ডিক্যালি হচ্ছিল 26 ঘন্টা পরে পরে, 37 দিনে গিয়ে সেটাও ঘেটে যায়। তুই মোটামুটি দেখতে পাবি 37 থেকে প্রায় 63 অব্দি সম্ভবত খুব র্যান্ডম দাগ আছে, এবং সেই দাগগুলোতে কখনো সে হিউজ আওয়ার্স ঘুমাচ্ছে এবং হিউজ আওয়ার্স জাগছে। ঠিক আছে, এই এরেটিসিটিটা আবার কেটে যায় 63 ডে থেকে, আবার সে 26 আওয়ার্স আ ডে এর সাইকেলের সঙ্গে সিনক্রোনাইজড হয়ে গিয়ে আবার ঘেঁটে যাচ্ছে মানে এরকম কিছু ঘেঁটে যাওয়া, সিনক্রোনাইজেশন হওয়া, এরকম চলতে থাকে। এই মডেলটা প্রচন্ড ইন্টারেস্টিং একটা মডেল হয়ে দাঁড়ায়, এবং বহু কাল ধরে এটাকে স্টাডি করার চেষ্টা করেছিল হয়ে অনেক কিছু। হাউএভার, ননলিনিয়ার ডাইনামিক্সের ওই একটা সিম্পল ইকুয়েশন দিয়ে জিনিসটাকে খুব ইজিলি এক্সপ্লেন করা যায়, এবং সেটা বুঝতে গেলে স্ট্রোগার্জের পেপারটা দেখতে পারিস, 1987 এর পেপারটা। হি জাস্ট কনসিডার্ড সার্কেডিয়ান রিদম অ্যাজ ওয়ান অসিলেটর, হিউম্যান স্লিপ ওয়েক সাইকেল অ্যাজ আনাদার অসিলেটর, এবং দেখিয়েছিল ওই ইকুয়েশনটা দিয়েই যে এই ফেনোমেনাগুলোকে এক্সপ্লেন করা যায়, যে সিনক্রোনাইজেশন ঘটছে, ডিসিনক্রোনাইজড হয়ে যাচ্ছে, এই এরাটিক বিহেভিয়ারটা আসছে, র্যান্ডম বিহেভিয়ারটা। খুব সুন্দর পেপার। তো আই জাস্ট ওয়ান্টেড টু মেনশন ইট হিয়ার। সো দিস ওয়াজ আনাদার এক্সাম্পল এই ওই মডেলটার। এবার হচ্ছে যদি আমি এন ডাইমেনশনাল কেসটা কনসিডার করি, মানে প্রচুর ফায়ারফ্লাই, প্রচুর জোসেফসন জাংশন, এই ব্যাপারগুলো, তাহলে সেই যে মডেলটা আসে এটাকে আমরা বলি কুরামোতো মডেল। এই মডেলটাও প্রথম মডেল নয়, সবার প্রথম একজন বায়োলজিস্ট যার নাম হচ্ছে উইনফ্রি, সে প্রথম বুঝেছিল যে এই এই মডেলটা দিয়ে আমরা বায়োলজিক্যাল অসিলেটরসকে স্টাডি করতে পারি, এবং তিনি একটা মডেল দিয়েছিলেন যেটাকে বেস করে কুরামোটো ডেভেলপ করে ওই মডেলটা আনেন যেটা আমরা এখন স্টাডি করছি। সেটাই এন ডাইমেনশনের ক্ষেত্রে এরকম দেখতে হয়। আমি এটা এক্ষুনি ডিটেলস স্টাডি করব না, আমরা 2D-তে গিয়ে এই মডেলটাকে প্রথম একটুখানি স্টাডি করব, এবং সেখানে গিয়ে স্লিপ ওয়েক সাইকেলটাও পড়াবো, কারণ অ্যাটলিস্ট 2D না হলে এটা বোঝানো একটু কঠিন আছে। এখানে স্ট্রোবটা ছিল, বাট স্ট্রোবের ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করছিল না, সেই জন্য এটা এখনো 1D ছিল, মানে শুধু ফায়ারফ্লাই ফ্রিকোয়েন্সিটাই ভ্যারি করছিল। কিন্তু যখন দুটো ফায়ারফ্লাই চলে আসছে, কোনো স্ট্রোব নেই, তখন দুটো ফায়ারফ্লাই একে অপরের মতো হওয়ার চেষ্টা করছে। এখানে স্ট্রোবটার মতো একটা ফায়ারফ্লাই হওয়ার চেষ্টা করছিল, তাই এটা 1D। কিন্তু যখন দুটো ফায়ারফ্লাই জঙ্গলে আছে, দুজন দুজনের মতো হওয়ার চেষ্টা করছে। যখন আর্থ এন্ড মুন কনসিডার করছি, দুজন দুজনের মতো হওয়ার চেষ্টা করছে। তো এই কাপলিং গুলো দুজনের মধ্যে হচ্ছে, তাই তখন ওটা 2D হয়ে যাচ্ছে বা 3D হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে ব্যাপারটা। সো সেই জন্য এই ইকুয়েশনটা দেখ, থিটা ডট আই আছে, অর্থাৎ আইএথ ফায়ারফ্লাইটার ফেজ ইজ ইকুয়াল টু তার ন্যাচুরাল ফ্রিকোয়েন্সি প্লাস কিছু একটা টার্ম আছে, সামেশন অফ জেথ ফ্রিকোয়েন্সির সঙ্গে ওর কতটা ডিফারেন্স, সেই যোগগুলো। এবং এই ফাংশনটা কেন লাগছে সেটা তো আমি বুঝিয়ে দিলাম, যে যদি ফ্রিকোয়েন্সিটা বেশি থাকে তাহলে কমিয়ে দেবে, কম থাকলে বাড়িয়ে দেবে। এই কে বাই এনটা হচ্ছে, কেটা হচ্ছে যেটা ওখানে আগের ইকুয়েশনগুলোতে এ ছিল, সেরকম একটা ব্যাপার। এইটাকে বলা হয় রিসেটিং স্ট্রেংথ, মানে রিসেট করার ক্ষমতা। ঠিক আছে, কতটা ইজি, কতটা বেটার রিসেট করতে পারবে। যদি খুব হাই হয় তাহলে বুঝতেই পারছি রিসেটিং স্ট্রেংথ হাই এটসেট্রা। এই ডিভাইড বাই এনটা করা হয় জাস্ট এই কারণে, এটা হচ্ছে নর্মালাইজেশন। এই এন দিয়ে ডিভাইড না করলে এটা যত বাড়তে থাকবে তত টার্মটা খুবই বাড়তে বাড়তে মানে জিনিসটা এক্সপ্লোড করে যাবে, ইনফাইনাইট হয়ে যাবে। সেই জন্য ডিভাইড বাই এন করে জিনিসটাকে নর্মালাইজ করে দেওয়া হয়, আর কিছু না। সো দিস ইজ দ্য কুরোমোটো মডেল। এই মডেলটাকে ইউজ করে প্রচুর 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 অ্যারেজ অফ অসিলেটর এক্সপ্লেন করা যায়। এটাকে একটুখানি নর্মালাইজ করলে এরকম দেখতে লাগে। আমি এগুলো ঢুকছি না, আমি এগুলো পরে পড়াবো স্টুডিতে গিয়ে। এবং এটাকে গুছিয়ে লিখলে, এরকম ফর্মে লিখলে একটা টার্ম আসে আর, মানে জাস্ট গুছিয়ে লিখেছে, ঠিক আছে। আর একটা টার্ম আসে সাই। এই আর টার্মটাকে বলা হয় অর্ডার প্যারামিটার, এই কারণে কারণ দেখানো যায়, আমি পরের গ্রাফটাতে দেখাচ্ছি, যে এই মডেলটাকে ওই আটটার টার্মসে যদি জিনিসটাকে চেঞ্জ করতে থাকি, পার্টিকুলার কোনো আর এর ভ্যালুতে গিয়ে জিনিসটা হঠাৎ করে সিনক্রোনাইজড হয়ে যায়। অর্থাৎ এই অসিলেটরগুলো ঘুরছে নিজের মতো স্পিডে, নিজের মতো ফেজে, আর একটা পার্টিকুলার ভ্যালু ক্রস করলেই ওরা সিনক্রোনাইজড হয়ে যায়। খুব ইন্টারেস্টিং মডেলটা। এইটা হচ্ছে গ্রাফটা, যে আর ভ্যারি করছি করছি হঠাৎ করে সিনক্রোনাইজড হয়ে গেছে, একটা পরিষ্কার ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশন দেখা যাচ্ছে। ওকে, সো আমি যখন কুড়ো মডেল আমি এক্ষুনি পড়াতে চাইছি না, কারণ অ্যাটলিস্ট 2D-তে না গেলে এটা পড়ানোটা একটু উচিত নয়। কিন্তু আমি বেসিক আইডিয়াটা দিয়ে রাখলাম যে এটার মানে হিউজ অ্যাপ্লিকেশন পরে দেখতে চলেছি আমরা, ঠিক আছে, এইসব জায়গাতে।
সো দিস ইজ বেসিক্যালি দ্য আইডিয়া অফ 1D যেগুলো আমি দিতে চেয়েছিলাম শেষ। আমি ভেবেছিলাম এটা হাফ অ্যান আওয়ারে শেষ করবো, হাউএভার একটু বড় হয়েই যায় ইন্টারেস্টিং জিনিসপত্র বলতে গেলে। সিঙ্ক্রোনাইজেশন জিনিসটা এইটুকুই, এইটাই হচ্ছে বেসিক আইডিয়াটা। এটাকেই আমরা আরো ডেভেলপ করবো 2D-তে গিয়ে দিয়ে এনডির কাছে যাব, যে একজন শুধু তার পাশের জনকে কপি করার চেষ্টা করছে এবং অন্যজনও তাই করছে, এবং সেটা শুধু এইটুকু ফলো করলেই পুরো জিনিসটা সিঙ্ক্রোনাইজড হয়ে যাচ্ছে। হাউএভার কিছু প্যারামিটার রিজিয়নের মধ্যেই সেটা হবে, তার বাইরে হবে না। ওকে, সো এইটা একটা ফেজ ট্রানজিশন। এই ফেজ ট্রানজিশনটা যেটার জন্য ঘটছে সেটাকে আমরা অর্ডার প্যারামিটার বলি। সো এই ফেজ ট্রানজিশনটা স্টাডি করে আমরা পরবর্তীকালে দেখবো যে ফায়ারফ্লাই ইজ এ সিঙ্ক্রোনাইজেশন, মেট্রোনোমস, মেনি থিংস। ঠিক আছে, সিঙ্ক্রোনাইজেশন যদি কারো খুব ইন্টারেস্টিং লাগে তাহলে দের ইজ আ বুক বাই স্টোগার্স হিমসেলফ। এটা খুব খুব ইন্টারেস্টিং একটা বই, যত রকম সিঙ্ক্রোনাইজেশন হয় প্রত্যেকটাই এখানে ডিসকাস করা আছে। ভেরি ইজি টু রিড বুক। এটা মোটেই কোনো কি বলে স্টাডি বুক নয়, এটা একদমই পপুলার সায়েন্সের বই। খুব ভালো লাগবে, ইউ ক্যান স্টাডি দিস বুক। উইথ দিস আমি 1D শেষ করছি। 1D-তে কোয়েশ্চেন যদি থাকে ইউ ক্যান ডাইরেক্টলি আস্ক মি, বিকজ 2D আমরা শুরু করবো এবং 2D উইল বি ফার ফার মোর এনরিচিং। 2D তে প্রচুর নতুন ফেনামেনা দেখবো যেগুলো 1D-তে দেখিনি, প্রচুর নতুন রকম বাইফার্কেশন দেখবো এবং প্রচুর অ্যাপ্লিকেশন দেখবো। 2D ইজ দ্য রিয়েল সায়েন্স। 2D-তেই রিয়েল সায়েন্সে স্টার্ট হবে, ঠিক আছে? মানে ইটস লাইক বিএসসি আর কি, ফার্স্ট ইয়ারে বসে অঙ্ক করছিস, তুই ভাবছিস কি হচ্ছে, অ্যান্ড দেন ইন সেকেন্ড ইয়ার ইউ স্টার্ট গেটিং কোয়ান্টাম অ্যান্ড অল, ইউ স্টার্ট রিয়েলাইজিং দ্য রিয়েল ফিজিক্স, থার্ড ইয়ারে গিয়ে পুরো কেওস। তো সেরকমই আমরা 3D-তে গিয়ে কেওস দেখবো। তার আগে 2D-তে প্রচুর নতুন ফেনামেনা পাবো। সো 2D ইজ রিয়েলি ভেরি রিচ। আই রিয়েলি হোপ যে 2D-তে আই রিয়েলি হোপ যে 2D-তে তোদের অনেক অনেক ইচ্ছে পূর্ণ হবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য এন্ড অফ 1D। থ্যাংক ইউ। 2D আমি বলে দেবো, মেল করছি একটা, পরের সপ্তাহে মেবি টিউসডে মেবি আমি ক্লাস নেবো ফার্স্ট 2D। ওকে, সো থ্যাংক ইউ। টাটা। I need to close the recording.